এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এসআইআর নিয়েও চলছে এখনো পর্যন্ত। কালকে মোটামুটিভাবে একটা লিস্ট বার করার পরিকল্পনা রয়েছে, কিন্তু এর মধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেল যখন দিনের শেষে কাঙ্ক্ষিত ফল মিলল কি? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এমনটাই রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কপিল সিব্বল। কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন কমিশন। এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে, এমনটাই কপিল সিব্বল জানিয়েছেন। যদিও প্রধান বিচারপতি বলেন প্রতিদিন এভাবে আদালতে এলে আমাদের পক্ষে মুশকিল। কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে, তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে, তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল, নাইডুকে, মিস্টার নাইডু ছিল, যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে। যখনই হবে তখনই আপলোড করতে হবে, মানে কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং চলবে। ফলে যেটা দাঁড়ালো, রাজ্য সরকার শীর্ষ আদালতে গেলেও অভিযোগ শুনে তাতে হস্তক্ষেপে রাজি হলো না সুপ্রিম কোর্ট। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটু রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সম্বিত বাবুর কাছে যাবো। সম্বিত বাবু, তার মানে রাজ্যের তো একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, একটা লক্ষ্য নিশ্চয়ই ছিল, সেটা তো তাহলে পূরণ হলো না। রাজ্যের লক্ষ্য যাই হোক, আপনি একটা জিনিস ভাবুন যে একটা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 21 তারিখ, সেটা 28 তারিখ হচ্ছে। সেটাকে চূড়ান্ত তালিকা বলা যাচ্ছে না। সেটা যেটা আমরা জানতে পেরেছি যে সেই তালিকাতে যাদের এখনো ভেরিফিকেশন হয়নি, অ্যাডজুডিকেশন বাকি রয়েছে, তাদের সেটাকে নাকি চিহ্নিত করা থাকবে। কি ধরনের কনফিউশন হবে ভাবুন। তারপরেও নাকি এটা চলবে। এবং আজকে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, যদি সত্যি সেটা হয় যে যেদিনকে ভেরিফিকেশন হচ্ছে সেটা ভেরিফাইড হয়ে গেল, সেদিনকে নাম উঠবে, মানে প্রতিদিন এই লিস্টটা বদলাতে থাকবে। কতদিন পর্যন্ত বদলাবে তার টাইম ফ্রেম আছে? তার টাইম ফ্রেম আমাদের জানা নেই। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে, তারপরে কিভাবে এটা চলবে, কে দেখবে যাদের নাম বাদ যেতে পারে কিন্তু তারা বৈধ ভোটার, তাদের নাম কিভাবে তোলা হবে, তারা কি করবেন, তারা আবার শুনানির জন্য যেতে পারবেন কিনা, কোনোটাই স্পষ্ট নয়। পুরো ব্যাপারটাই এটা রাজ্য সরকার এবং ইলেকশন কমিশনের যুদ্ধ, এরকম ভাবে যদি আমরা দেখি, এবং যেটা হচ্ছে এটা নিয়ে দ্বিমত নেই যে এটাই চলছে, কিন্তু তাতে করে সাফার করবে কিন্তু পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটি। আপনি যদি একটা লিস্ট নিয়ে যান যে লিস্টটা চূড়ান্ত নয়, সেখানে কিছু বৈধ ভোটারের নাম থাকবে কি থাকবে না সেটা জানা নেই, সেই ভোটারের লিস্টের ভিত্তিতে যদি আপনি একটা নির্বাচন পরিচালনা করেন, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। সেই নির্বাচনের বৈধতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। এবং তার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। তাদের কোনো আইডিয়াই ছিল না যে কি ধরনের প্রবলেম আসতে পারে, কতদিন সময় লাগতে পারে। তারা তাড়াহুড়ো করে কিছু একটা করার চেষ্টা করেছিল এবং অ্যাডহক বেসিসে তারা এই পুরো প্রক্রিয়াটা চালাচ্ছে। একদমই। শুনবাবু সঙ্গে থাকবেন। আর এইসব যখন চলছে, কালকে লিস্ট বার হওয়ার কথা রয়েছে, মুখ্য সচিব তার নাম নিয়েও কিন্তু একটা গন্ডগোলের বিষয় সামনে আসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। Even the chief secretary case is under adjudication. একটা চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। তো এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি আর কি। এইসব এআই মেআই, তারপর ওই কি যেন স্মৃতি খান্না ওই যে আছে ইলেকশন কমিশনার, উনি তো বিজেপির লোক, তো উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। আবার নন্দিনী চক্রবর্তীর নাম থাকবে কি থাকবে না লিস্টে, তাই নিয়ে যদি সত্যিই তো তাই নিয়েও যদি একটা সমস্যা তৈরি হয়, তাহলে তো মুশকিল। তাহলে সাধারণ মানুষ কি করবেন? সাধারণ মানুষ তো দুশ্চিন্তা তো বাড়বেই। কিন্তু হলোটা কি সুপ্রিম কোর্টে? আজকে রাজ্যের বক্তব্যকে মানে যখন পেশ করা হলো, সুপ্রিম কোর্ট তাতে ইন্টারফেয়ার করতে রাজি হলো না কেন? রাজীব নয়াদিল্লির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব। দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আমরা জানি যে এসআইআর, বাংলার এসআইআর মামলা পৃথকভাবে শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি একটি মামলা করেছেন, সেখানে তার দলের দোলা সেন মামলা করেছেন, ডেরেক ওব্রায়েন মামলা করেছেন
এবং সিপিআইএমের তরফ থেকে মোস্তারি বানর মামলা করেছেন, কংগ্রেসের তরফ থেকে শুভঙ্কর সরকাররা মামলা করেছেন এবং এরকম আরও কয়েকটি মামলা করেছেন। সমস্ত মামলার শুনানি হয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং সেই রায়কে বেশ ব্যালেন্সড বলা যেতে পারে এবং সেই রায় নিয়ে আবার বিবেচনার আর্জি হয়েছে। তারপরে কি আমরা দেখলাম জুডিশিয়াল অফিসিয়াল কিন্তু নিয়োগ করা হয়েছে। এত কিছুর পরে আবারও আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা মুভ করা হয়েছিল কোর্টে এবং সেখানে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অন্যান্য লোয়ার কোর্টের বিচারকদের নিয়ে এবং এই পুরো ব্যবস্থাটা কিভাবে পরিচালনা করবেন সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে বলা হচ্ছে তারপরে নির্বাচন কমিশন সেই কলকাতা হাইকোর্টের বিচারপতিকে অন্ধকারে রেখে তারা একটা প্রশিক্ষণ দিচ্ছে এবং সেই প্রশিক্ষণ দিয়ে চলেছেন তারা, সেটা কিভাবে হয় তা নিয়েই মূল আবেদন ছিল। আর সেখানেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দেখিয়ে বলেন, একটি ভোটার লিস্টও দেখিয়ে বলেন যে তার নামটাই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়ে গিয়েছে। এই যে এখানে তাহলে তার নাম থাকবে কি থাকবে না, অর্থাৎ শুনানি হয়েছে তার নাম থাকবে কি থাকবে না সেটা পরবর্তীতে আসবে, এটা একদম। কিভাবে হয় এবং এক্ষেত্রে সাধারণ মানুষের কি অবস্থা, যে প্রশ্ন তুমি বলছিলে এই বিষয়টি কিন্তু আজকে আদালতে, সর্বোচ্চ আদালতে এলো এবং সর্বোচ্চ আদালত এক্ষেত্রে জানিয়েছে যে আপনার মুখ্য সচিবকে বলুন যে একেবারে স্ট্যামিনা নিয়ে লড়াই চালিয়ে যেতে। এই বক্তব্যের মধ্যে হয়তো হালকা কোথাও একটুখানি রসিকতা থাকতে পারে, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন এবং রাজ্য, এই দুইয়ের টানাপোড়েন এবং এই রাজনৈতিক দলগুলির মধ্যে যে টানাপোড়েন এবং রোজকার শীর্ষ আদালতে চলে আসা, শীর্ষ আদালতে এসে তাদের দৃষ্টি আকর্ষণ করা, সেটা কিন্তু তারা ভালোভাবে নিচ্ছেন না। একদমই, অনেক ধন্যবাদ রাজীব, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।